বিগিনস ইউথের এপিসোড লাস্ট অর্থাৎ এপিসোড 12-এর প্রথম পার্টে তোমাদের স্বাগত জানাই। বিগিনস ইউথের এপিসোড 12-এই সিজন 1 শেষ। এবার সিজন 2 আসবে না সেটা তোমরা এপিসোড শেষ হওয়ার পরেই জানতে পারবে। এপিসোডের শুরুতেই আমরা RM এর রেজুমে দেখতে পাই, যে রেজুমেটিতে লেখা ছিল RM হাই স্কুল ড্রপ করেছে। RM তার অবস্থার জন্য স্কুল ড্রপ করে দিয়েছিল, আর অন্য স্কুলেও সে অ্যাডমিশন নেয়নি। এই সময় RM একটা জব খুঁজতে এসেছিল, তাও আবার লেবারের, কিন্তু সে এখানে জব পায় না। তখন সেই লোকটা বলে যে মানছি যে এখানে এত পড়াশোনার দরকার নেই, তা সত্ত্বেও তুমি শুধুমাত্র জুনিয়র হাই স্কুল পর্যন্ত পড়েছো, তুমি তারপরে কেন তোমার পড়াশোনাটা কন্টিনিউ করনি? যেটাতে RM কিছু বলে না। RM বলে যে আপনার কাছে যদি কোনো জব থাকে আমার জন্য, তাহলে প্লিজ আমাকে কল করবেন। যেটাতে ওই লোকটি বলে ঠিক আছে। তখন RM তাকে থ্যাংক ইউ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই একটা কনস্ট্রাকশন এরিয়া, যেখানে RM জব পেয়েছে, যেখানে RM একটা লেবারের কাজ পেয়েছে, আর র মেটেরিয়ালগুলোকে এখান থেকে ওখানে করছিল, যেখানে সে তার 100% দিয়ে হার্ডওয়ার্ক করে কাজ করছিল। তারপর আমরা দেখতে পাই একটা ছোট্ট রুম, যেখানে RM থাকে হয়তো, সেখানে RM তার ড্রেস চেঞ্জ করছিল। আর আমরা দেখতে পাই তার পুরো শরীরে পটিগুলো লাগানো ছিল, কারণ তার পুরো শরীরে হয়তো অনেক ব্যথা। তখন RM এর হাতে একটা বই আসে এবং বইটা দেখে সে চেক করতে থাকে, যেখানে RM এর পেমেন্টসের ডিটেলস ছিল। RM কত টাকা সেভ করেছে সেটা সে দেখছিল, আর RM সেভিংটা দেখে সে কিছু একটা ভাবছিল। তারপর আমরা একটা সিন দেখতে পাই, যেখানে RM ব্যাগ নিয়ে একটা জায়গায় আসছিল। RM দুজনের আওয়াজ শুনতে পায় লড়াই করার। আওয়াজটা শুনে সে যখন কাছে যায়, দেখে যে তার মা এবং তার আন্টি লড়াই করছে। টাকা পয়সা নিয়ে তর্ক বিতর্ক চলছিল তাদের দুজনের মধ্যে। সেটা দেখে RM তাদের দুজনকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারা দুজনে তো লড়াই করেই যাচ্ছিল। যেটাতে ওর আন্টি বলে যে আমি শুধুমাত্র আমার ভাইয়ের জন্য এই সমস্ত জিনিসগুলো দেখছি। যেটাতে RM এর মা রেগে যায়। সে বলে রেগে গিয়ে, তুমি ওই পয়সাটা আগে আমাকে রিটার্ন করো, যেটা তোমার ভাই তোমার শরীর খারাপের সময় দিয়েছিল। তখন RM তার মাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন ওই আন্টিটি বলে যে ঠিক আছে, আমি ওই টাকাটা দিয়ে দেবো তোমাদেরকে। RM তখন তার আন্টিকে বোঝানোর চেষ্টা করে যে আমি বিল্ডিং পরিষ্কার তো করছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই আন্টি কোনো কথা শুনে না। সে বলে যে আমি তোমাদের অ্যাকাউন্টে 5 মিলিয়ন ওন দিয়ে দেব, কিন্তু তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এরপর থেকে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে তার মা এখনও সেই তার আন্টির উপর রাগ করছিল। ওই আন্টিটি যাওয়ার পর RM তার মাকে অবাক হয়ে দেখছিল। এইরকম অবস্থায় থাকা সত্ত্বেও সে তার আন্টির সাথে ঝগড়া করে নিল। এখন আর তারা ওই আন্টির ঘরেও থাকতে পারবে না। RM এর মা বলে তুমি এইভাবে আমাকে কেন দেখছো? তুমি তো শুনতেই পেলে যে এখানে কি কথা চলছিল, আর এখন তো সে বলেই দিয়েছে 5 মিলিয়ন ওন দিয়ে দেবে তোমার বাবার জন্য। সে তো টাকাটা ফেরত দিয়ে দেবে, তাই এই টাকাটা নাও আর অন্য জায়গা দেখো, যাতে আমরা অন্য জায়গায় গিয়ে শান্তিতে অন্তত থাকতে পারি। আমি এই সমস্ত জিনিস নিয়ে টায়ার্ড হয়ে গেছি। নিচের গ্লাভসগুলো RM তুলে RM বলে তার মাকে যে তুমি কি জানো এখন বাড়ির ভাড়ার কত দাম হয়ে গেছে? RM এর মা RM কে বলে কেন, তোমার কাছে তো টাকা আছে, তুমি তো তোমার সেভিং করেছো, যেটাতে তুমি অনেক দিন রাত পরিশ্রম করে কামিয়েছো। RM বলে যে আমি দিন রাত পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছি ওটা আমার কলেজের জন্য। তখন RM এর মা বলে তুমি এটা কিভাবে করতে পারো? তুমি সবসময় নিজের ব্যাপারে কিভাবে ভাবতে পারো? তুমি এত স্বার্থপর কি করে হতে পারো? তুমি তোমার মায়ের ইনসাল্ট দেখতে পাচ্ছ না? এটা বলে সে ভিতরে চলে যায়। RM এটা দেখে অবাক হয়ে যায়। RM এর প্রচন্ড খারাপ লাগে। তারপর আমরা একটা সিন দেখতে পাই, যেখানে সে ডেলিভারি বয়ের কাজ করছিল। বাইকে করে সে ডেলিভারি করতে যাচ্ছিল। তখনই তার ফোনে একটা কল আসে। তো সে বলে যে তুমি কোথায়? RM বলে যে আই এম সরি, বৃষ্টি প্রচন্ড হচ্ছে, সেই জন্য আমার একটু লেট হচ্ছে। তখন সে বলে যে জলদি নিয়ে এসো। RM বলে ঠিক আছে। তখনই বৃষ্টি আরো বেড়ে যায়। এত বৃষ্টি পড়ছিল এবং তার হেলমেটে এত বৃষ্টির ছেটা লাগছিল, সে রাস্তাটা ভালো করে দেখতে পাচ্ছিল না। কিন্তু সে তার জবটা করার জন্য, সময় মতো সেই জায়গায় পৌঁছানোর জন্য সে অনেক স্পিডেই গাড়িটা চালাচ্ছিল। আর তখনই তার সামনে একটা গাড়ি আসে আর RM এর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। স্কুটির থেকে যে খাবারগুলো ছিল সেগুলো সব পড়ে যায়। RM ধারে এসে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে RM পুরো ভিজে গিয়েছে এবং সে তার বাড়ি আসে। এটা তার আন্টির ঘর, যেখানে RM ওরা থাকে। এখন ধীরে ধীরে RM এর মা দরজাটা খুলে এবং RM কে দেখে বলে তুমি এখানে কি করছো? ভেতরে এসো। আর এরকম অবস্থা কেন তোমার? RM স্যাড ছিল। RM তার পকেট থেকে সেই ব্যাংকের বইটা বার করে, যেখানে কত টাকা আছে না আছে সব লেখা ছিল, সেটা তার মাকে দেয়। RM এর মা বলে যে তুমি আমাকে ব্যাংকের পাসবই দিচ্ছ, কিন্তু কেন? RM বলে যে প্লিজ আমাকে বাঁচাও। তখন RM বলে যে মা, তখন RM এর মা বলে
যে কি কি বাঁচানোর কথা বলছো তুমি? তখন আরএম বলে যে মা, আমি এরকমভাবে না বাঁচতে চাই না মরতে চাই, প্লিজ আমাকে বাঁচাও। আমি আর এরকমভাবে বাঁচতে পারবো না, আর পারছি না, কারণ এটা মরার থেকেও অনেক ডিফিকাল্ট। আরএমের মা কিছু বলে না আরএমকে। আরএমের মায়েরও অনেক খারাপ লাগছিল। আরএম হাঁটু গেড়ে তার মায়ের সামনে বসে যায়। আরএম প্রচণ্ড কাঁদছিল। তারপর সিন এখানেই কাট হয়ে যায়। আমরা গ্যাস স্টেশনের সিন দেখতে পাই, যেখানে আরএম তার কাজ করছিল, গাড়িটাকে পরিষ্কার করছিল। তখনই তার পার্টনার তাকে খাবার জন্য ডাকছিল। তুমি এক্সট্রা কাজ কেন করছো? তুমি তো একটু রেস্টও নিতে পারো, তুমি এত চাপ কেন নিচ্ছ? তখন আরএম বলে যে আমি একটা পরিমাণ মতো সেভিংস করে নিই নিজের জন্য, তারপর আমি চাপ নেওয়া ছেড়ে দেব। তখন ওই লোকটা বলে ঠিক আছে চলো খাওয়া যাক। যেতে যেতে আরএমের ফোনটা বেজে ওঠে। আরএম ফোনটা বের করে দেখে, সেটা দেখে আরএম খুশি হয়ে যায়। ভি আরএমকে ফোন করেছিল। অন্যদিক থেকে আরএমের ফোনের ওইদিকে কিছু আজব আজব আওয়াজ আসছিল, কিন্তু সেইগুলোকে ইগনোর করে আরএম বলে যে অনেক দিন হয়ে গেল আমরা দেখা করিনি। অপর দিক থেকে আমরা কোনো আওয়াজ শুনতে পাই না। তখন আরএম বলে হ্যালো ভি, তুমি কলে আছো তো? ওইদিকে একটা আওয়াজ আসে, সে বলে আই মিস ইউ। এটা বলে ভি ফোনটা কেটে দেয়। আমরা বুঝতে পারি না যে এটা কি হলো। তারপর সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই আরএম এবং ভি হাঁটছিল। ওরা দুজনেই সমুদ্রের ধারে হাঁটছিল, আর ওদের হাতে ব্যাগও ছিল। আরএম ভিকে বলে যে আজকাল আমি গ্যাস স্টেশনের কাছে থাকি। ভি বলে আমি জানি। ভি বলে যে আমি তোমাকে ওইদিকে বেরোতে দেখেছি। আরএম বলে যে তাহলে তুমি আমাকে ফোন কেন করোনি? তখন ভি বলে যে তুমিও তো আমার সাথে কন্ট্যাক্ট করোনি, যেটাতে আরএম তাকে অবাক হয়ে দেখছিল। পরের দিন আমরা সিন দেখতে পাই যেখানে ভি এবং তার বন্ধু ছিল। ভি তার ওই বাইক চালানো বন্ধুর সঙ্গে একটা বড় অ্যাপার্টমেন্টের পাশে দাঁড়িয়েছিল। তখন তার ওই বাইকওয়ালা বন্ধু বলে যে তুমি যাচ্ছ না কেন? তখন ভি বলে যে আমি ওদের ওপর বোঝা হতে চাই না আগের মতন। তখন তার বন্ধু তাকে সাহস দেয়। তার বন্ধু তার কাঁধে হাত রেখে তাকে সাহস দেওয়ার চেষ্টা করছিল, এবং ভি সামনের দিকে কিছু দেখতে পায় এবং সে পেছন ঘুরে দেয়। তখন আমরা জানতে পারি যে ওটা আর কেউ নয়, ভিয়ের মা এবং তার বোন ছিল। ভিয়ের মা এবং বোন দুজনেই ভিকে দেখে নেয় এবং ভিকে ওপরে নিয়ে আসে। ভিয়ের সামনে তার পছন্দের অনেক খাবার ছিল। এই সময় ভি আনকমফোর্টেবল ফিল করছিল। ভি তার সামনে থাকা ফটোগুলোকে দেখছিল। সেটা আর কেউ নয়, সেটা ভি এবং তার দিদি বা বোন ছিল। তখন তার দিদি খাবার নিয়ে আসে আরও। তারপর তার মাও আবার একটা খাবার নিয়ে আসে এবং বলে আমার ছেলে চলো খাই। অনেক ধরনের খাবার ভিয়ের সামনে নামানো ছিল। ভিয়ের মা ভিকে বলে যে তুমি এটা খাও, তুমি তো এটা পছন্দ করো, তুমি এটা খেয়ে দেখো, ডাইনোসরের শেপ দেওয়া চিকেন, তুমি তো এটা খেতে পছন্দ করতে, এই নাও খাও। তখন ভিয়ের দিদি বলে যে যদি তুমি হঠাৎ করে চলে আসো, তাই মা কখনোই এটা ভুলে না করতে এই খাবারটা সবসময়তেই সে ফ্রিজে এনে রাখে, যদি তুমি হঠাৎ করে আসো। যেটা শুনে তার মা একটু হাসে এবং সেই ডাইনোসরওয়ালা চিকেন পিসটা সসে ডুবিয়ে ভিকে দেয়। তখন ভি বলে যে আমি নিজে নিজে খেতে পারবো। তখন ভির মা বলে হ্যাঁ, তুমি আস্তে আস্তে খাও, তুমি ধীরে ধীরে সময় নিয়ে খাও, কিন্তু ভালো করে খাবে। ভিয়ের মায়ের মনটা খুশি হয়ে যায়। ভি খাবার তো খাচ্ছিল, কিন্তু একটু একটু আনকমফোর্টেবলও ছিল, কিন্তু তাও তার খাবার দিকেই মন ছিল। ভি খাবারটাকে এনজয় করছিল। এইভাবেই তাদের লাঞ্চ শেষ হয়ে যায়। লাঞ্চ শেষ হয়ে যাওয়ার পর ভি তাদেরকে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ জানায়। ভিয়ের মা তখন বলে যে ভি, আমরা কি এইভাবে একসঙ্গে থাকতে পারি না? তুমি এখানে আছো এইভাবেই, আর আমি ভাবছিলাম তোমার জন্মদিনটাও ভালো করে সেলিব্রেট করব, তুমি আমাদের সঙ্গেই থেকে যাও না। তারপর ভিয়ের মা এবং তার দিদি ভিকে দেখছিল। ভি এটাতে কোনো অ্যান্সার দেয় না। ভিয়ের মা হাসছিল, কিন্তু হাসিটাও তার বন্ধ হয়ে যায়। ভি কোনো অ্যান্সার করে না। ভিয়ের মা বলে আমি চাই সব কিছু ঠিক হয়ে যাক, তুমি কি আমার জন্য এটুকুন করতে পারবে না? ভিয়ের মা স্যাড হয়ে যায় এবং ইমোশনালও হয়ে যায়, সে কাঁদছিল। তখন তার মেয়ে সান্ত্বনা দিচ্ছিল। তখন ভি বলে আমাকে এবার এখান থেকে যেতে হবে, এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তার দিদি তাকে থামানোর চেষ্টা করছিল। তখন তার দিদি বলে ভিকে যে তুমি বলেছিলে যে আমাদের কোনো বাবা নেই, তাহলে তুমি কোথায় যাচ্ছ? তখন ভিয়ের মাও আসে। ভিয়ের মা ভিকে বলে যে তুমি আমাদের সঙ্গেই থাকো না। তখন ভি তার দিদির হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। ভিয়ের মা ভিয়ের পেছন পেছন যায়। ভিকে বলে যে তুমি যখন ইচ্ছা এখানে আসতে পারো, এটা তোমারই ঘর, আর এই দরজার কোড তোমার জন্মদিনের যেটা সেটাই। ভি সেখান থেকে চলে যায় এবং ভি তার বাবার অ্যাপার্টমেন্ট, অর্থাৎ ভি এবং তার বাবা যে অ্যাপার্টমেন্টে থাকে সেটাতে আসে।
তো এইভাবেই এপিসোড 12-এর প্রথম পার্টটা এখানেই শেষ করলাম। আরও 3টে পার্ট আছে, জলদি আমি ভিডিওগুলো নিয়ে আসবো। টেক কেয়ার এন্ড বাই বাই।